ওই যে ঘোষ, ওর সঙ্গে যে ঘোষ সর্ষে দানা ছড়ালো, ঠিক আছে, সে তো একসময় ওখানকার সদস্য ছিল তৃণমূলের, তারাও তো সঙ্গে নেই, তারাও তো বিপক্ষে কথা বলে যাচ্ছে। যারা অরিজিনালি ছিল তারা কেউই তৃণমূলের সঙ্গে নেই। আর যে দু একজন আছে তাদের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন যে কতটা দুর্নীতিগ্রস্ত হলে তবে এই ব্যবস্থাটা হতে পারে। মিলিয়ে আমার 50 থেকে 55 একরের বেশি জমি কোনো রকমের সমস্যা ছিল না। মাস্টারমশাইয়ের কাছে আমরা ছাত্ররা গিয়ে বলেছিলাম, তিনি আমাদের কথা কর্ণপাত করেননি। আজকে উনি শিল্পর কথা বলছেন, সেটা তো অনেক দেরি হয়ে গেল না? প্রথম কথা হচ্ছে, তাপসী মালিক আদৌ ঘর্ষণ হয়েছে বলে কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায়নি। শক্তিশালী একটা বিরোধী মুখ দরকার, এবং হচ্ছে মানুষ ভরসা করতে পারে এমন একটা মুখের দরকার, সেই মুখের অভাব হয়ে যাচ্ছে। নমস্কার। আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি বলতে আমরা তার কাছে এসছি, সিঙ্গুর অঞ্চলের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার উদয়ন দাস, যিনি সিঙ্গুর শিল্প বিকাশ সমিতিরও সভাপতি। এখন উনি একাধারে যেমন চিকিৎসক, মানুষের প্রাণ বাঁচান, আবার মানুষের রুটি রুজির স্বার্থে আন্দোলনেও কিন্তু পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। মানে আমি বলতে চাইছি যে সিঙ্গুরের আন্দোলন যেটা, সেখানে একটা যখন এই রকমভাবে মানুষকে বোঝানো হচ্ছিল যে ইচ্ছুক অনিচ্ছুকদের মধ্যে ভাগ করে শিল্পটাকে আলটিমেটলি তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন ডাক্তারবাবুরা কিন্তু ওখানে শিল্পের স্বার্থে লড়াই করেছিল। যেহেতু টাটারা নিয়েছিল শিল্প করার জন্য, সে লড়াইটা করেছিল। এবং সবথেকে বড় কথা এটাই যে ডাক্তারবাবু কিন্তু ওই সিঙ্গুরের টাটাদের কারখানার অঞ্চলেই ওনাদেরও যে জমিটা ছিল, সেই জমিটা শিল্পের জন্য উনি নিয়েছিলেন। উনি নিজে কোল্ড স্টোরেজ বানিয়েছিলেন। পরবর্তীকালে এখন রেলের সেখানে ম্যানুফ্যাকচারিং কিছু পার্টসের ইউনিট হচ্ছে, যেখানে 10 জন কিন্তু কর্মসংস্থান পেয়েছে। এটাই বড় কথা। আমি শুধু ডাক্তারবাবুকে যে প্রশ্নটা করব, কয়েকগুলো নির্দিষ্ট প্রশ্ন, যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র, যিনি আপনাদের সিঙ্গুরেই থাকেন, দাদা, তো তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এই সিঙ্গুরের যে আন্দোলনটা হয়েছিল, এটা কোনো কৃষির আন্দোলন নয়, এটা টাটাদের যে বিরুদ্ধ গোষ্ঠী, শিল্প গোষ্ঠী, সেই তাদের বিভিন্ন মদতে এটা একটা কর্পোরেটের সঙ্গে কর্পোরেটের লড়াই। তো আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আপনি তো আরও সামনে থেকে দেখেছেন শ্যামলদার মতনই, আপনি এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, শ্যামলদা যে বিষয়টা উত্থাপন করেছে এটা একদমই সত্যি কথা। আপনারা জানবেন যে সেই সময়তে এখানে তখনকার বিরোধী নেত্রী আমাদের হাইওয়ের ওপর অবস্থান বিক্ষোভ করছিল। তাদের যে সমস্ত তলা থেকে যে মদতদাতা, সেগুলো কিন্তু কিছু কর্পোরেট সেক্টরই এটা করেছিল, হলো। সুতরাং এটা আমাদের কাছে দিনের মতন পরিস্থিতি ছিল। এবং সেই সময় দেখুন, এখান থেকে কারখানাটা তুলে দেওয়ার জন্য এখন যে দুটো দল রয়েছে, দুটো দলই যেটা বলছে যে আমরা শিল্প করতে চাই, আমাদের তো কিছু নেই, শিল্পর বিরুদ্ধে আমরা নই, তারা দুজনে এক হয়েছিল, তৃণমূল আর বিজেপি। কারণ রাজনাথ সিং তো এসেছিলেন, ঠিক আছে, মমতা ব্যানার্জির সঙ্গে তো ছিলেন, এবং এখান থেকে শিল্পটা চলে গেল গুজরাটে। আজকে দেখুন, মোদি বলছেন অনেক ভালো কথা যে আমরা শিল্প করতে চাই, এটা। আচ্ছা, আপনি দেখছেন যে একটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে শিল্পটা তুলে নিয়ে যাব, তাকে বাড়তি সুবিধা দিয়ে নিয়ে চলে গেলেন। এটা উনি কোনো মতেই ঠিক কাজ করেননি। এটা অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে। কারণ উনি তো এখানে নতুন করে শিল্প আনতে পারলেন না, কিন্তু শিল্পটাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার পক্ষে কিন্তু তিনি পরোক্ষে কিন্তু এই কাজটা করলেন। এটাই হচ্ছে বড় কথা। মানে এই শিল্পটা চলে যাওয়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জি যতটা দায়ী, একইভাবে এই শিল্পটাকে নিজের রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও দায়ী। হ্যাঁ, যদি আপনি এই শিল্পটার পারস্পেক্টিভে বলেন, তাহলে এটা দুটো দলই কিন্তু সেম দায়ী। শুধুমাত্র না, এরা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে না করতো, মোদি যদি টাটাকে নিয়ে এইভাবে প্রলোভন দেখিয়ে না নিয়ে সরে না নিয়ে যেত, তাহলে আমার যে কারখানাটা 90% তৈরি হয়ে গেছে, যেখানে ট্রায়াল রান শুরু হয়েছে, সেই কারখানা কোনো মতেই এখান থেকে চলে যেতে পারতো না। কিন্তু সেই জায়গাটা উনি তো মানে তাকে মদত দিয়েছেন না। সুতরাং দুজনে সমানভাবে দায়ী। এখন তো বলে কিছু হবে না, এখন দুজনেই ওনারা বলছেন। এবং এই কারণের জন্যই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, মোদি যখন আমাদের এখানে এসেছিলেন, তিনি কিন্তু সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কথা বলেননি। অথবা ধরুন, আমরা যখন শিল্প বিকাশ সমিতি থেকে ওনার সঙ্গে আমি দেখা করতে চেয়েছিলাম, দরকারে আমরা ওদের ঝান্ডার তলাতেই আমরা যেতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম শিল্পটা হোক, আর একটা নতুন অন্তত অঙ্কুর করুন। আমাদের মোদির উপরে এতক্ষণ আশা ভরসা ছিল যে ঠিক আছে, উনি একটা কাজ করেছেন ঠিকই, নিশ্চয়ই আমাদের জন্য ফেরত দেবেন। সেটাও কিন্তু আমরা করতে পারিনি। সেই
সেই কারণের জন্য আমাদের মনে হয়েছে যে দুটো দলই একই। তারপরে আমাদের এখানে আপনারা জানেন লকেট উনি দিদিমণি এখানে জিতেছিলেন, আমাদের সিঙ্গুরের মানুষ কিন্তু ওনাকে দুহাত ভরে ভোট দিয়েছিলেন, কিন্তু উনিও সেখানে নতুন করে শিল্প নিয়ে কিন্তু এরা কিছু করতে পারেনি। অন্যদিকে আমরা এখানকার যারা এই শিল্প নিয়ে আন্দোলন করেছিলাম, তাতে হচ্ছে যে দুটো জিনিস তো হয়েছিল, কৃষি আর শিল্প। যারা আজকে বলেছিল ওই জমিতে কৃষি করা যাবে, তাদের আমি আপনাকে নাম করেই যদি বলি, ওখানকার যারা নেতৃত্ব দিয়েছিলেন, মহাদেব দাস বলেন, দুধকুমার ধারা বলেন, ঘোষেদের এখানকার অনেক লোকজন আছে, ঠিক আছে, তারপরে মানিক দাস বলেন, তারা কিন্তু আজকে দেখুন সব অস্তমিত হয়ে গেছে। আর ওই জায়গাটাতে শিল্প ছাড়া অন্য কিছু হবে না, সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলছেন যে চাষিরা যদি চাষ না করে কি করবেন। আরে চাষিরা চাষ করছে না কেন? যে চাষিরা বুকের রক্ত দিয়ে জমি আদায় করলো আপনাদের কথায়, তাহলে সেই চাষিরা চাষ করছে না কেন? তাহলে সেটার কেন ভাবনা চিন্তা করা হয় না? অন্যদিকে মুখ্যমন্ত্রী তো এখানে সর্ষের দানা ছড়িয়ে হ্যাঁ দিয়েছিলেন, সরিয়ে দিয়েছি, কিছু হয়নি। তো হয়নি। ওই যে ঘোষ, ওর সঙ্গে যে ঘোষ সর্ষে দানা ছড়ালো, ঠিক আছে, সে তো একসময় ওখানকার সদস্য ছিল তৃণমূলের, তারাও তো সঙ্গে নেই, তারাও তো বিপদে কথা বলে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখুন, আমরা কিন্তু শিল্পর কথা বলেছিলাম, আমার জমিতে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ছিল, এখন আমি কিন্তু ওখানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু করে দেখিয়ে দিয়েছি। আপনার চাষ কিন্তু হচ্ছে না, কিন্তু আমার শিল্পটা কিন্তু করা সম্ভব, এবং সেই শিল্পতে আমার 5টা-10টা লোক হলেও আমার কিন্তু কাজটা করে, রুটি রোজগার করে। এই জায়গাটা আমরা কিন্তু করে দেখিয়েছি। ওনারা কিন্তু চাষ করে ওই জমিটায় দেখাতে পারেনি, উল্টো দিকে যে মহাদেব দাসেরা ওই জমির ওপরে চাষ করবেন বলেছিলেন, তারা ওদের দলটাই ছেড়ে বেরিয়ে চলে গেল। মানে অনিচ্ছুক কৃষক বলতে যাবেন, অনিচ্ছুক কৃষকের যারা নেতৃত্ব দিয়েছিলেন। তার মানে দাদা, তার মানে ডাক্তারবাবু, যারা সিঙ্গুর আন্দোলনকে সামনে থেকে তুলে ধরেছিল, সে আপনার রবীন্দ্রনাথ ভট্টাচার্য থেকে শুরু করে মানে অন্যান্য যত এখানকার যাদের নাম করলেন, তার মানে তারা আজকে কেউই তৃণমূলের সঙ্গে নেই। না, যারা অরিজিনালি ছিল তারা কেউই তৃণমূলের সঙ্গে নেই। আর যে দু একজন আছে তাদের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন যে কতটা দুর্নীতিগ্রস্ত হলে তবে এই ব্যবস্থাটা হতে পারে, এবং তারা কেউ ওইখানকার ভূমিপুত্রও নয়, এবং ওই শিল্পের জন্য তাদের কোনো অবদান নেই। এবারে হচ্ছে যেটা, মাস্টারমশাইয়ের কাছে আমি নিজে তো গিয়েছিলাম যে স্যার শিল্পটা করতে দিন, ঠিক আছে, আপনার বাড়ির লোকেরাও স্যার চাষ করে না। তখন মাস্টারমশাই ওই কী বলে ধান খেতে নেবে, ধানের জমির আঁটি বাঁধছিলেন, ঠিক আছে। আমি বলেছিলাম এটাকে তো ভবিষ্যৎ নয়, শিল্পটা আপনারা করতে দিন। আজকে মাস্টারমশাই বলছেন আমরা শিল্পর বিরোধী নয়, আমরা জমি নেওয়ার বিরোধিতা করেছিলাম। আচ্ছা এখন বলুন তো, জমি নেওয়া, আপনি দুর্গাপুর হাইওয়ের ওপর দিয়ে এপার থেকে ওই পার পর্যন্ত চলে যান, কোনো জমি চাষের জন্য আছে? কোনো জমি, বিঘের পর বিঘে জমি পড়ে আছে, শিল্প হয়নি, চাষও হয়নি। কটা আন্দোলন হয়েছে? তাহলে পুরো বিষয়টাই ছিল ভাঁওতা। 90 ভাগ তো জমি দিয়ে দিয়েছিল। কতটা জমি ডিসপুট ছিল, ওনারা তো অফিসে বলেছিল যে ডিসপুট যাদের আছে কাগজ জমা দাও। 50 একরও জমি নয়, 25 একর জমি শ্যামলদা ওর কাগজে তথ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে। 25 থেকে 30 একর জমি শুধুমাত্র ডিসপুট ছিল, বাকি জমি কেউ দিতে চাইছে না সেটা নয়, বাকি জমি বিভিন্ন কারণে ডিসপুট, তাদের ফ্যামিলিগত ডিসপুট, মামলা, কোচ, এটা সেটা নিয়ে সব মিলিয়ে আমার 50 থেকে 55 একরের বেশি জমি, কোনো রকমের সমস্যা ছিল না। কিন্তু সেটাকেই ওরা ওই 400 একর করে আজকে কারখানাটা সরালো। আজকে মাস্টারমশাই তিনি একটা এত বয়স্ক লোক, আমাদের আমার শিক্ষা দিয়েছেন, কিন্তু এই শিক্ষায় শিক্ষিত আমরা হইনি। মাস্টারমশাইয়ের কাছে আমরা ছাত্রটা গিয়ে বলেছিলাম, তিনি আমাদের কথা কর্ণপাত করেননি। আজকে উনি শিল্পর কথা বলছেন, সেটা তো অনেক দেরি হয়ে গেল না? এই আন্দোলন করতে গিয়ে যারা মূলত ছিলেন তারা তো আজকে নেই, তারা তো তৃণমূলে থেকে সরে গেছেন বলছেন। পাশাপাশি যারা শিল্প চেয়েছিলেন, মানে আপনি সহ অন্যান্য যে সমস্ত যারা শিল্প চেয়েছিলেন, তাদের মধ্যে একটা নাম হচ্ছে আপনার সুহিত দত্ত, সিপিআইএমের নেতা। তার তো জীবনের যে করুণ পরিণতি সেটা আমরা সবাই দেখেছি। তাকে ফাঁসানো হয়েছিল বলেই পরবর্তীকালে প্রমাণও হয়ে গিয়েছিল। আসলে আপনার কাছে জিজ্ঞাসা করব যে তাপসী মালিকের যে হত্যাকাণ্ডটা হয়েছিল, সেইটা কোনো প্রকৃত দোষী কি ধরা পড়েছিল বা পড়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে তাপসী মালিক আদৌ ধর্ষণ হয়েছে বলে কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায়নি, এবং আমি ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে মনে করি আমার কাছে যা সমস্ত খবরাখবর আছে তাতে ধর্ষণের কোনো বিষয়ও ছিল না, খুনেরও কোনো বিষয় ছিল না। এটা একটা দুর্ঘটনা হলেও হতে পারে, কিন্তু
এইটাকে সামনে রেখে এখান থেকে যাতে শিল্পটাকে তাড়ানো যায় তার জন্য এই আন্দোলনটা হয়েছিল। এটা উদ্দেশ্য ছিল সেটাই। শুধু তাপসী মালিক বলছেন কেন, রাজকুমার ভুল কিসে মারা গেছিল? রাজকুমার ভুলের মৃগী রোগ ছিল, তাকেও তারা ওখানে শহীদ বেদি করে এটা করেছে। ঠিক আছে, এইটা প্লাস হচ্ছে যে সুইট দত্ত ছিল সেই সময় শিল্পের এটা এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি, তিনি নিজে ইঞ্জিনিয়ার, তিনি এটা বুঝতেন কোনখানে কি হবে। সুতরাং তাকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে ওদের পক্ষে শিল্পটা ধ্বংস করা সুবিধা হয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলুন, তাপসী মালিকের বাবা আজ কি বলছে যে আমার মেয়ে খুনিরা তাদের বিচারটা পেলাম না, এই তো আমরা অভয়ের জন্য এত কথা বলে যাচ্ছি, কই তারা তো আর সেটা বলছে না। সে কিন্তু তার পাওয়া যাওয়ার জায়গা থেকে সমস্ত কিছু হয়ে যাবার পরে সে কিন্তু চুপচাপ হয়ে গেল। ঠিক আছে, একই রকমভাবে ছোট্ট করে হলেও আমার এটা মনের দুঃখ আর কি, যেটা বলতে পারেন, কারণ আমি সুইট দত্তকে তো ছেলেবেলা থেকে চিনি, তার সবটাই আমি জানি, তার জীবনের শেষটা যেভাবে কষ্টে কেটে গেল। কিন্তু একটা আমরা যদি এই মামলাটাকে চালিয়ে যদি এটা এন্ড করতে পারতাম, এটা রাজনৈতিকগতভাবে যদি এন্ড করতেন, তাহলে আমার মনে হয় ওর আত্মার আরও শান্তি পেত। এবং এই যে কথাগুলো বলে যাচ্ছে, ধর্ষণের মামলা তো ছিলই না, সুইট দত্তের বিরুদ্ধে মামলাটা ধর্ষণের ছিলই না, ছিল যে কনস্পিরেন্সি। ঠিক আছে, কোনো ধর্ষণের মামলা ছিল না, ওইসব বলে তো হবে না। এবং হচ্ছে যে আমাদের একটা সময়ের আমাদের এখানকার বামপন্থী ক্যান্ডিডেট তাপসী মালিকের বাবাকে তো সরাসরি জিজ্ঞাসা করেছিলেন যে আপনার মামলাটার কি হলো, আপনার বাড়িগদ্দ রয়েছে, আপনার কনেক্টরের চাকরি পেয়েছে, আপনি অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, আপনি দিদিমণির সঙ্গে অনেক জায়গায় ঘুরেছেন, দেশে বিদেশে সব হলো, বেঁচে নিলাম, কিন্তু আপনার মেয়ের বিচারটা কোথায় হলো? উনি এড়িয়ে গিয়েছিলেন, আজও পর্যন্ত সে বিচার হয়নি। বিচার হয়নি রিজনা রুডের কাণ্ডতে, কোনোটাই বিচার এখানে হয়। অভয়ের ক্ষেত্রেও তো হলো। অভয়ের ক্ষেত্রেও তো হবে না, কারণ হচ্ছে যে রাজনীতির ঘেরাপে চলে যাচ্ছে। এইগুলোর জন্য মানুষকে এগিয়ে এসে করতে হবে। ওই রাজনীতি দিয়ে আমি দলে চলে গেলাম বিচার হয়ে যাবে, এ বিচার হবে না। বিচার আপনি মানুষকে ডাক্তারবাবু করতে কি হবে। মনে করছেন এইবারে যে নির্বাচনটা আসছে তাতে সিঙ্গুরে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন, আমি নির্দিষ্ট করে কোনো প্রার্থীর কথা বলবো না, কারখানাটা তো একটা বড় ইস্যু, হ্যাঁ, কারখানা বড় ইস্যু, বড় ইস্যু। কিন্তু অনেক মানুষকে তো ডোল দেওয়া হচ্ছে। হ্যাঁ, ডোল পলিটিক্স চলছে আগের থেকে, মানুষ এই ডোল পলিটিক্সটা আগের থেকে অনেকটা বুঝতে পারছে। কারণ আমরা অনেক মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন সময় মিশছি, তারা যেমন এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে যে ডোল কার পয়সায় দিচ্ছে, কারো তো বাপের পয়সায় দিচ্ছে না, আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের দিচ্ছে। এবং হচ্ছে এটা তার দায়, তার কারণ হচ্ছে তুমি চাকরির কোনো ব্যবস্থা করতে পারছো না, রুজি রোজগারের কাজ ব্যবস্থা করতে পারছো না, হাতে কোনো কাজ নেই, তোমাকে মানুষে বাঁচাতে গেলে ডোল দিতে হবে, এটা তোমার দায়। এটা তুমি আমাকে ভালোবেসে দিচ্ছ না, তোমার দায়ের জন্য তুমি দিচ্ছ। এবং এই দায় কেন 2000-এ মেটে যাবে, এটা কেন 5000 হবে না, 10,000 হবে না, 15,000 হবে না, কারণ তুমি তো আমাকে চাকরি দিতে পারছো না, আমার ছেলের এখানকার মানুষরাই বলছে, যারা পাচ্ছে এটা তারাই আস্তে আস্তে এই ঘটনাগুলো আসছে, কিন্তু হচ্ছে এটাকে দানা বাঁধাতে হবে। শক্তিশালী একটা বিরোধী মুখ দরকার, এবং হচ্ছে মানুষ ভরসা করতে পারে এমন একটা মুখের দরকার, সেই মুখের অভাব হয়ে যাচ্ছে। ভরসা করতে পারে এমন যদি একটা মুখ, তার সঙ্গে তার যদি দল যদি থাকে, এক্ষুনি এটা উল্টে যাবে। কিন্তু এটা উল্টে যাচ্ছে না, তার একটাই কারণ, সেইটা হচ্ছে ভরসা করার মতন মুখ বা ভরসা করার মতো রাজনৈতিক দল, পাশে থাকার মতো রাজনৈতিক দল এখনো পর্যন্ত আমরা সেভাবে তৈরি করে উঠতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি এখনও যে শিল্পটা ওখানে চালাচ্ছেন শিল্পের জমিতে, এর জন্য আপনাকে কুর্নিশ জানাই। এবং অনেক অজানা তথ্য আমার দর্শকরা আপনার কাছ থেকে জানতে পারলেন। আপনার সঙ্গে আবার পরবর্তীকালে দেখা হবে।